আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের পোষা প্রাণী মানে কুকুর বিড়াল ওদের অনেক সময় লুকিয়ে রাখা ব্যথা আর সেই ব্যথা থেকে ওদের আচরণে কি কি পরিবর্তন আসতে পারে। আমরা মূলত ভেটেরিনারি গাইডলাইন আর কিছু নতুন রিসার্চের উপর ভিত্তি করে আলোচনাটা করব, যাতে পোষা প্রাণীর মালিকরা মানে আপনারা যারা শুনছেন তারা ওদের আরও ভালোভাবে বুঝতে পারেন। একদম তাই। আর দেখুন, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো আমাদের এই পোষা বন্ধুরা, বিশেষ করে যদি বিড়ালদের কথা বলি, ওরা কিন্তু নিজেদের কষ্ট বা ব্যথা লুকোতে দারুণ পটু। হ্যাঁ, এটা ওদের একটা মানে সার্ভাইভাল ইনস্টিংক্ট, তাই না? ঠিক তাই। বন্য পরিবেশে এটা ওদের আত্মরক্ষার কৌশল ছিল। তাই যারা ওদের দেখভাল করেন মানে মালিকদের, তাদের খুব তীক্ষ্ণ নজর রাখাটা জরুরি হয়ে পড়ে। সেই কারণেই আজকের এই আলোচনাটা আমরা চেষ্টা করব পোষা প্রাণীর অভিভাবকদের সাহায্য করতে, মানে কিভাবে ব্যথার ওই সূক্ষ্ম লক্ষণগুলো চেনা যায়। হ্যাঁ, কোনো সাধারণ শরীর খারাপগুলো প্রায় ব্যথার কারণ হয়, অথচ আমরা হয়তো টেরই পাই না। একদম। আর অবশ্যই কখন আর দেরি না করে ভেটের কাছে যাওয়া উচিত সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়া। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই ব্যথা চেনার ব্যাপারটা, এটা কিন্তু সবসময় বাইরে থেকে দেখে বোঝা যায় না। অনেকেই ভাবেন ব্যথা মানেই হয়তো প্রাণীটা খোঁড়াচ্ছে বা কাঁদছে। ঠিক, কিন্তু ব্যাপারটা তার চেয়েও অনেক সূক্ষ্ম হতে পারে। সবচেয়ে জরুরি ক্লুটা হলো ওদের স্বাভাবিক আচরণের বদল, বিশেষ করে বিড়ালদের ক্ষেত্রে, তাই না? ওরা তো ব্যথা লুকোতে ওস্তাদ। অনেক সময় শুধু চেনা পরিবেশে মানে বাড়িতেই ওদের ওই পরিবর্তনগুলো ধরা পড়ে। এই পর্যবেক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। একদম সূক্ষ্ম লক্ষণ বলতে ধরুন কি হতে পারে, হয়তো প্রাণীটা আগের মতো অ্যাক্টিভ নেই, খেলাধুলা কমিয়ে দিয়েছে, বা ধরুন নিজেকে পরিষ্কার রাখা মানে গ্রুমিং সেটা কমিয়ে দিয়েছে, কিংবা খিদে কমে গেছে বা খাবার ধরনে বদল এসছে, অন্য কারোর সাথে মিশতে চাইছে না বা একটু বেশি ঘুমাচ্ছে। হ্যাঁ, সেটাও হতে পারে। আবার উল্টোটাও দেখা যায় কিন্তু, যেমন একটা শান্তশিষ্ট প্রাণী হয়তো হঠাৎ বেশ অ্যাগ্রেসিভ হয়ে গেল বা কারণ ছাড়াই ডাকাডাকি করছে। ও, মানুষ বা বাড়ির অন্য পোষা প্রাণীর সাথে ওর ব্যবহার পাল্টে যেতে পারে। এমনকি ধরুন লিটার বক্সের বাইরে বাথরুম করা শুরু করলো। এই ছোট ছোট পরিবর্তনগুলো মালিকদের নজরে আসাটা খুব দরকারি। মানে যে কোনো পরিবর্তনই আসলে গুরুত্বপূর্ণ। একদম, যে কোনো পরিবর্তনই কিন্তু ভেটের কাছে জানানোর মতো জরুরি হতে পারে। সত্যি বলতে কি, মালিকের কাছ থেকে এই খুঁটিনাটি তথ্যগুলো না পেলে আমাদের পক্ষেও অনেক সময় ব্যথার আসল কারণ বা কতটা কষ্ট হচ্ছে সেটা বোঝা মুশকিল হয়ে যায়। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং কিন্তু জরুরি ব্যাপার হলো, খুব কষ্টেও কিন্তু বিড়ালরা অনেক সময় গড়ঘড় বা পার করতে পারে। এটা ওরা নিজেদের শান্ত রাখার জন্য করে, কিন্তু এতে ভুল করে মনে হতে পারে যে ও হয়তো আরামেই আছে। এটা একটা দারুণ পয়েন্ট। উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরো পরিষ্কার হবে। ধরা যাক একটা কুকুর যে বাড়ির সবাই ফেললেই একদম লাফিয়ে ঝাঁপিয়ে আনন্দ করত। সে বেশ কিছুদিন ধরে কেমন যেন চুপচাপ, লেজটাও তেমন নাড়াচ্ছে না। অথবা একটা টিপটপ বিড়াল যে প্রায় সারাদিন নিজেকে চাটত, সে হঠাৎ করেই গাচাটা প্রায় বন্ধ করে দিয়েছে। লোমগুলো কেমন যেন উস্কো খুস্কো। হ্যাঁ, এগুলো সবই কিন্তু লক্ষ্য করার মতো। এখানেই ওই থ্রেশহোল্ড ইফেক্ট বা সহ্যসীমার প্রভাবের ধারণাটা আসে, তাই না? মানে অনেকগুলো ছোট ছোট সমস্যা, হয়তো হালকা আর্থ্রাইটিসের ব্যথা, সাথে একটু স্ট্রেস, পরিবেশের কোনো বদল, ঠিক এই সব একসাথে জমে গিয়ে প্রাণীটাকে এমন একটা অবস্থায় নিয়ে যায় যেখানে ওর আর সহ্য করার ক্ষমতা থাকে না। আর তখনই হয়তো আচরণের কোনো একটা সমস্যা হঠাৎ করে চোখে পড়ার মতো বেড়ে যায়। একদম, সব মিলিয়ে আর নিতে পারে না। আচ্ছা, তাহলে এবার এমন কিছু সাধারণ কিন্তু প্রায়শই চোখ এড়িয়ে যায় এই রকম বেদনাদায়ক অবস্থার দিকে একটু নজর দেওয়া যাক, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। শুরুতেই বলি দাঁতের সমস্যার কথা, ডেন্টাল ডিজিজ। এটা যে কতটা কমন তার একটা আইডিয়া দিই। রয়্যাল ভেটেরিনারিয়ান কলেজ মানে আরভিসির 2023 সালের একটা বড় স্টাডিতে দেখা গেছে, ইউকেতে বিড়ালদের মধ্যে যত রোগ ধরা পড়ে তার মধ্যে দাঁত বা মাড়ির সমস্যাই সবচেয়ে বেশি। ও, তাই নাকি? হ্যাঁ, বছরে প্রায় 15%-এর বেশি বিড়ালের এই সমস্যা ধরা পড়ে। আর ধারণা করা হয় এর বাইরেও বহু বিড়াল নীরবে কষ্ট পায়, যা হয়তো কোনোদিন ভেটের কাছেই আসে না। হ্যাঁ, প্যারিডন্টাল রোগ আসলে খুব কমন। দেখুন, এর মধ্যে অনেক কিছুই পড়ে, যেমন ধরুন মাড়িতে ইনফ্লামেশন হওয়া মানে জিঞ্জিভাইটিস, তারপর দাঁতে প্ল্যাক জমে, পাথর বা টার্টার হয়, সেটা আস্তে আস্তে দাঁতের গোড়া মানে দাঁতটাকে ধরে রাখা টিস্যু আর হাড় সেগুলোকে নষ্ট করে ফেলে।
যাকে বলি পেরিডন্টাইটিস। ওহ আচ্ছা। শেষে দাঁত নড়ে যায়, পড়েও যেতে পারে। মানে বুঝতেই পারছেন পুরো ব্যাপারটা বেশ যন্ত্রণার হতে পারে। বিশেষ করে বয়স্ক বিড়ালদের এই রিস্ক অনেক বেশি থাকে। তাই রেগুলার চেকআপটা জরুরি, খুব জরুরি। আর ভেটের পরামর্শ মতো বাড়িতে দাঁতের যত্ন, যেমন বিশেষ খাবার বা ব্রাশ করা, এগুলো কিন্তু প্রাথমিক স্টেজের জিঞ্জিভাইটিস আটকাতে বা সারাতেও পারে। এই আরভিসি স্টাডিতে আরও কিছু কমন কিন্তু পেইনফুল সমস্যার কথা বলা হয়েছে, যেগুলো আসলে আটকানো সম্ভব। যেমন নখ। নখ? হ্যাঁ, নখ বেশি বেড়ে গিয়ে বেঁকে পায়ের নরম মাংসে ঢুকে যাওয়া। এটা বিশেষ করে বয়স্ক বা লম্বা লোমের বিড়াল যারা হয়তো নিজের নখ ঠিকমতো পরিষ্কার রাখতে পারে না, তাদের হয়। আচ্ছা আচ্ছা, এটাও তো খুব কষ্টকর হওয়ার কথা। অবশ্যই। আরেকটা হলো ফ্লি বা উকুন, মানে ফ্লি ইনফেস্টেশন। এটা শুধু যে চুলকানি বা জ্বালা করে তাই নয়, এর থেকে মারাত্মক অ্যালার্জি বা স্কিন ইনফেকশনও হতে পারে। প্রাণীটা খুব অস্বস্তিতে থাকে আর তার আচরণেও একটা বিরক্তি ভাব চলে আসে। দাঁতের রোগ বা ইনফেকশনের মতো সরাসরি ব্যথার কারণ ছাড়াও কিছু কন্ডিশন আছে যা হয়তো সরাসরি পেইনফুল নয়, কিন্তু ইনডিরেক্টলি ওদের কোয়ালিটি অফ লাইফকে ভীষণভাবে প্রভাবিত করে। যেমন ধরুন ওবেসিটি বা মোটা হয়ে যাওয়া। হ্যাঁ, ওবেসিটি তো একটা বিরাট সমস্যা এখন। ঠিক, এটা কি সরাসরি বেদনাদায়ক হয়তো বলা যায় না, কিন্তু এটা অস্টিওআর্থ্রাইটিসের মতো ব্যথাযুক্ত রোগকে আরও বাড়িয়ে তোলে। ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, হার্টের ওপর চাপ সৃষ্টি করে। আর স্বাভাবিক চলাফেরা, যেমন লাফানো বা খেলার ইচ্ছেটাও কমিয়ে দেয়। একদম। এর সাথে আর একটা বিষয়ও যোগ করা দরকার, যদিও এটা হয়তো অত কমন নয়। সেটা হলো কিছু হেরিডিটারি বা বংশগত বেদনাদায়ক রোগ, মানে যেগুলো নির্দিষ্ট ব্রিডের মধ্যে বেশি দেখা যায়। হ্যাঁ, নির্দিষ্ট কিছু পেডিগ্রি বা জাতের বিড়ালদের মধ্যে, বিশেষ করে যাদের কোনো বিশেষ চেহারার জন্য ব্রিড করানো হয়, মানে ধরুন কানের গঠন বা লেজের আকার। আচ্ছা। তাদের জিন পুলটা খুব ছোট হয়ে যায়, ফলে কিছু বেদনাদায়ক স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার রিস্ক থাকে। যেমন ম্যাঙ্কস বিড়াল যাদের লেজ থাকে না, তাদের স্পাইন বা মেরুদণ্ডে মারাত্মক ও বেদনাদায়ক সমস্যা হতে পারে। আবার স্কটিশ ফোল্ড বিড়াল যাদের কান ভাঁজ করা, ওই একই জিন ওদের শরীরের অন্য কার্টিলেজকেও এফেক্ট করে, ফলে অল্প বয়সেই খুব পেইনফুল জয়েন্ট ডিজিজ বা আর্থ্রাইটিস হতে পারে। সেই তুলনায় আমাদের দেশি বা মিক্সড ব্রিডগুলো কি একটু সেফ? তুলনামূলকভাবে হ্যাঁ, কারণ ওদের জিনগত বৈচিত্র্য অনেক বেশি থাকে, তাই এই ধরনের নির্দিষ্ট বংশগত রোগের ঝুঁকিটা কম। আচ্ছা, একটা প্রশ্ন প্রায়ই মনে আসে, বিশেষ করে যখন কোনো বিহেভিয়ারাল প্রবলেম দেখি, সমস্যাটা কি আসলে শারীরিক নাকি শুধুই আচরণগত? এটা বোঝা তো বেশ কঠিন হতে পারে। খুব সত্যি কথা। যেমন ধরুন ডায়াবেটিস বা সিস্টাইটিস, মানে ব্লাডার ইনফ্লামেশনের মতন শারীরিক সমস্যার কারণে একটা পোষা প্রাণী হয়তো বাড়ির ভেতরে বা লিটার বক্সের বাইরে ইউরিন করা শুরু করলো। মজার ব্যাপার হলো, মূল শারীরিক সমস্যাটা হয়তো ট্রিটমেন্টের পর সেরে গেল, কিন্তু ওই বাড়ির বাইরে ইউরিন করার অভ্যাসটা অনেক সময় থেকেই যায়। মানে ওটা একটা হ্যাবিট হয়ে যায়। হ্যাঁ, হয়তো একটা শেখা আচরণ বা হ্যাবিট হয়ে গেছে, অথবা এর পেছনে কোনো অ্যাংজাইটি বা দুশ্চিন্তা কাজ করছে। একইভাবে ব্যথাও কিন্তু অ্যাগ্রেশন বা আগ্রেসিভ আচরণের একটা বড় কারণ হতে পারে, যা আমরা প্রায়ই দেখি। ঠিক। বিষয়টা আসলেই জটিল। আচরণগত সমস্যার পেছনে কোনো শারীরিক কারণ লুকিয়ে আছে কিনা সেটা খুঁজে বের করার জন্য আমরা ভেটেরিয়ান অনেক সময় ড্যামনেট বি নামে একটা অ্যাপ্রোচ বা চেকলিস্ট ব্যবহার করি। ড্যামনেট বি? এটা কি? এটা আসলে বিভিন্ন সম্ভাব্য কারণের একটা অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ। ডি মানে ডিজেনারেটিভ, যেমন ধরুন আর্থ্রাইটিস। এ হলো অ্যানমিলি বা অটো ইমিউন, মানে জন্মগত ত্রুটি বা ইমিউন সিস্টেমের সমস্যা। এম হলো মেটাবলিক, যেমন ডায়াবেটিস বা থাইরয়েড প্রবলেম। আচ্ছা। এন হলো নিউট্রিশনাল বা নিওপ্লাজিয়া, মানে পুষ্টির অভাব বা টিউমার ক্যান্সার। আই হলো ইনফ্লেমেটরি বা ইনফেকশাস, যেমন দাঁতের রোগ বা কানের ইনফেকশন। টি হলো ট্রমা বা টক্সিন, মানে কোনো আঘাত বা বিষক্রিয়া। আর সবশেষে বি হলো ব্রেন বা সাইকোলজিক প্যাথোলজি, মানে ব্রেনের রোগ বা মানসিক সমস্যা। বাহ, এটা তো বেশ বিস্তারিত। হ্যাঁ, এই ড্যামেট মেথডটা আমাদের এটা নিশ্চিত করতে সাহায্য করে যে আমরা যেন কোনো সম্ভাব্য শারীরিক কারণ বাদ না দিই। জোর দিয়ে বলতে চাই, প্রায় যে কোনো শারীরিক অসুস্থতাই কিন্তু প্রথম দিকে শুধু আচরণগত লক্ষণের মাধ্যমেই প্রকাশ পেতে পারে। যেমন ধরুন প্রাণীটা হয়তো একটু বেশি ঝিমিয়ে থাকছে, খিটখিটে হয়ে যাচ্ছে, বা হঠাৎ করে ভুল জায়গার বাথরুম করছে।
আর এর সাথে যদি স্ট্রেস যোগ হয় তাহলে তো কথাই নেই। স্ট্রেস তো দুটোকেই বাড়িয়ে দেয়, তাই না? একদম। মানসিক চাপ, শারীরিক এবং আচরণগত দুটো সমস্যাকেই বাড়িয়ে তুলতে পারে। একটা বিশেষ সাইকেল বা দুষ্টু চক্রের মতো কাজ করে, যেমন ফিলাইন ইডিওপ্যাথিক সিস্টাইটিস বা FIC। বিড়ালের ব্ল্যাডারের ওই জটিল সমস্যাটা? হ্যাঁ, ওটার সাথে কিন্তু স্ট্রেস আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেমন বাড়িতে একাধিক বিড়াল থাকা এবং তাদের মধ্যে সম্পর্ক ভালো না হওয়া, একটা গভীর সম্পর্ক দেখা গেছে। তাহলে উদাহরণ হিসাবে বলা যায়, হয়তো দাঁতের খুব ব্যথা বা কানের ইনফেকশনের অস্বস্তির জন্য একটা ফ্রেন্ডলি কুকুর হঠাৎ খিটখিটে হয়ে গেল। হ্যাঁ, হতে পারে। এর ব্যথা আর স্ট্রেসের কারণে একটা বিড়াল তার পরিষ্কার লিটার বক্স রেখে বিছানায় বা কার্পেটে ইউরিন করা শুরু করলো। একদম ঠিক। এখানে ভেটেরিনারি চেকআপ আর প্রয়োজনে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট বা এক্স-রে, আল্ট্রাসাউন্ডের মতো ইমেজিংয়ের গুরুত্বটা চলে আসে। আচরণগত সমস্যা মনে হলেও আগে ফিজিক্যাল কারণগুলো রুল আউট করাটা চিকিৎসার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। তাহলে পোষা প্রাণীর মালিকদের জন্য মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে, খুব সহজ কথায় বলতে গেলে? আপনার পোষা প্রাণীর স্বাভাবিক আচরণের যে কোনো ধরনের পরিবর্তন, সেটাই কিন্তু ভেটের কাছে যাওয়ার যথেষ্ট কারণ। একদম। অসুস্থতা বা ব্যথার খুব স্পষ্ট লক্ষণের জন্য অপেক্ষা করাটা ঠিক না, কারণ ততদিনে হয়তো সমস্যাটা আরো বেড়ে যেতে পারে। একেবারে ঠিক কথা। এবার কিছু প্র্যাকটিক্যাল করণীয় বিষয় নিয়ে বলি, যা মালিকরা বাড়িতে করতে পারেন। প্রথমত, পোষা প্রাণীর ডেইলি রুটিনের উপর একটু নজর রাখা। মানে কখন খাচ্ছে, ঘুমাচ্ছে, খেলছে? হ্যাঁ, কখন গ্রুমিং করছে, কোথায় বাথরুম করছে, এই রুটিনের যে কোনো পরিবর্তন নোট করা উচিত। দ্বিতীয়ত, যদি সম্ভব হয়, বিশেষ করে যে আচরণগুলো সবসময় দেখা যায় না, যেমন ধরুন একা থাকলে অ্যাংজাইটি বা খিঁচুনির মতো সমস্যা, হ্যাঁ, সেগুলোর ভিডিও করে রাখলে আমাদের ডায়াগনোসিসে খুব হেল্প হয়। তৃতীয়ত, এনভায়রনমেন্টাল এনরিচমেন্টের ব্যবস্থা করা। সেটা কি? মানে ওদের থাকার পরিবেশে এমন কিছু রাখা যা ওদের মেন্টাল আর ফিজিক্যাল স্টিমুলেশন দেয়, যেমন বিড়ালের জন্য উঁচু জায়গা, স্ক্র্যাচিং পোস্ট, কুকুরের জন্য পাজল টয় বা নিয়মিত বাইরে হাঁটা। এটা ওদের স্ট্রেস কমাতে সাহায্য করে। আচ্ছা। চতুর্থত, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। লিটার বক্স নিয়মিত পরিষ্কার রাখা, ফ্লি বা উকুনের উপদ্রব কন্ট্রোলে রাখা। আর পঞ্চমত, মনে রাখতে হবে যে বিশেষ করে বিড়াল আর বয়স্ক পোষা প্রাণীদের জন্য ওদের জীবনে একটা প্রিডিক্টেবিলিটি বা নির্দিষ্ট রুটিন থাকাটা খুব জরুরি। ঘন ঘন রুটিন বদলালে ওরা স্ট্রেসড হয়ে পড়তে পারে। বেশ কাজের টিপস। এবার কিছু বর্জনীয়, মানে যা করা একেবারেই উচিত নয়, সেগুলো একটু বলে দেওয়া দরকার, তাই না? হ্যাঁ, অবশ্যই। প্রথমত, ভেটের কাছে না দেখিয়েই নিজে নিজে ভেবে নেবেন না যে এটা শুধু ওর বদভ্যাস বা সমস্যা। হতে পারে এর পেছনে কোনো কষ্ট লুকিয়ে আছে। একদম। দ্বিতীয়ত, শাস্তি দেওয়া। এটা একেবারেই করা উচিত না, বিশেষ করে যদি আচরণটা ব্যথা বা অ্যাংজাইটির কারণে হয়। শাস্তি দিলে ভয়, অ্যাংজাইটি বা অ্যাগ্রেশন কমার বদলে আরও বাড়তে পারে। ঠিক। তৃতীয়ত, ছোটখাটো বা সূক্ষ্ম পরিবর্তনগুলোকে কিছু না ভেবে ইগনোর করা, কারণ এগুলোই হয়তো বড় কোনো সমস্যার প্রথম সিগন্যাল হতে পারে। খুব জরুরি পয়েন্ট। চতুর্থত, এবং এটা খুব ইম্পর্টেন্ট, ভেটের পরামর্শ ছাড়া কখনোই মানুষের ব্যথানাশক ওষুধ যেমন প্যারাসিটামল বা আইবুপ্রোফেন বা অন্য কোনো ওষুধ পোষা প্রাণীকে দেবেন না। হ্যাঁ, এটা মারাত্মক বিপজ্জনক হতে পারে। এমনকি কোনো ন্যাচারাল বা হার্বাল রেমেডি দেওয়ার আগেও একবার ভেটের সাথে কথা বলে নেওয়া উচিত। বিশেষ করে NSAID বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, যেগুলো ব্যথা বা ইনফ্লেমেশন কমায়। হ্যাঁ, এগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এগুলো অবশ্যই ভেটেরিনারিয়ানের প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ডোজে এবং নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে হবে, কারণ এগুলোর কিছু সাইড এফেক্ট হতে পারে, যেমন পেটের সমস্যা, মানে আলসার, কিডনি বা লিভারের সমস্যা। বিশেষ করে বিড়ালদের ক্ষেত্রে এই ঝুঁকিটা বেশি। আর একটা NSAID থেকে অন্যটাই যেতে হলে সেটাও ডাক্তারের পরামর্শ মতো করতে হবে। বিভিন্ন ধরনের NSAID একসাথে ব্যবহার করা বিপজ্জনক, আর একটা থেকে অন্যটায় বদলানোর আগে একটা নির্দিষ্ট গ্যাপ বা ওয়াশ আউট পিরিয়ড দেওয়া দরকার, যাতে আগের ওষুধের প্রভাব শরীর থেকে চলে যায় আর ওষুধের মধ্যে রিঅ্যাকশনের ঝুঁকি না থাকে। আচ্ছা, বেশ জটিল ব্যাপার। এছাড়াও কিছু সিচুয়েশন আছে যখন এক মুহূর্ত দেরি না করে এমার্জেন্সি ভেটেরিনারি হেল্প নেওয়া দরকার। যেমন যদি পোষা প্রাণী হঠাৎ করে খুব তীব্র ব্যথা দেখায়, চিৎকার করে, নড়াচড়া করতে না চায়, অজ্ঞান হয়ে যায়,
শ্বাস নিতে খুব কষ্ট হয়, খিঁচুনি হতে থাকে, বিশেষ করে যদি খিঁচুনিটা বেশিক্ষণ ধরে চলে বা বারবার হতে থাকে। বাথরুম করতে না পারাটাও তো খুব সিরিয়াস। হ্যাঁ, প্রস্রাব করতে একেবারে না পারা, এটা বিশেষ করে পুরুষ বিড়ালদের জন্য লাইফ থ্রেটনিং হতে পারে। অথবা যদি গুরুতর আঘাত পায় বা খুব বেশি ব্লিডিং হতে থাকে। তবে আবারও বলবো, যে কোনো চেঞ্জ দেখলেই তাড়াতাড়ি অ্যাকশন নেওয়াই সবচেয়ে সেফ। আর রেগুলার চেকআপের গুরুত্ব তো আছেই। অবশ্যই, কোনো উপসর্গ না থাকলেও বছরে অন্তত একবার ভেটের কাছে নিয়ে গিয়ে হেলথ চেকআপ করানোটা অনেক সমস্যার শুরুতেই ধরে ফেলতে সাহায্য করে। তাহলে দেখুন, আজকের এই পুরো আলোচনাটা থেকে যা বুঝলাম, পোষা প্রাণীরা প্রায়শই ওদের কষ্ট লুকিয়ে রাখে। তাই ওদের স্বাভাবিক আচরণের পরিবর্তনগুলোই হলো সবচেয়ে জরুরি ক্লু। দাঁতের রোগের মতো খুব কমন কিন্তু পেইনফুল সমস্যাগুলো প্রায়ই চোখ এড়িয়ে যায়। যে কোনো আচরণগত সমস্যার ক্ষেত্রে আগে শারীরিক কারণ আছে কিনা সেটা খুঁজে বের করাটা ফার্স্ট স্টেপ হওয়া উচিত। একদম। আর স্ট্রেস যে ফিজিক্যাল আর বিহেভিয়ারাল দুটো প্রবলেমকে এফেক্ট করতে পারে, সেটাও একটা বড় ব্যাপার। তাহলে এই সব কিছুর মানে কি? মানে হলো, একজন দায়িত্বশীল আর কেয়ারিং পেট প্যারেন্ট হিসেবে আমাদের খুব অবজারভেন্ট আর প্রোঅ্যাক্টিভ হতে হবে। ওদের পাঠানো এই সাইলেন্ট সিগন্যালগুলো বোঝার চেষ্টা করতে হবে। আপনি খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা গুছিয়ে বললেন। এই কানেকশনগুলো বুঝতে পারাটা শুধু যে পোষা প্রাণীটার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করে তা নয়, মালিকের সাথে তার প্রিয় বন্ধুটির বন্ডিংটাও কিন্তু আরও স্ট্রং করে তোলে। এটা আসলে একটা টিম ওয়ার্ক, মানে মালিকের অবজারভেশন আর ভেটেরিনারি টিমের নলেজ আর এক্সপিরিয়েন্স দুটো একসাথে কাজ করে পোষা প্রাণীটার ভালো থাকার জন্য। একদম শেষে একটা প্রশ্ন বা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। আমরা তো ফিজিক্যাল পেইন আর তার বিহেভিয়ারাল এফেক্টস নিয়ে কথা বললাম, কিন্তু লং টার্ম মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি, ধরুন একটা মাল্টিপেট হাউসহোল্ডে কনফ্লিক্ট বা মালিকের কাজের রুটিনের ঘন ঘন বদলের কারণে অনিশ্চয়তা, এগুলো কি সময়ের সাথে সাথে নীরবে পোষা প্রাণীর শরীরেও কোনো সূক্ষ্ম কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলতে পারে? ইন্টারেস্টিং প্রশ্ন। এমন প্রভাব যা হয়তো সরাসরি ব্যথা নয়, কিন্তু লং টার্ম অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। এটা কি ওই বিহেভিয়ারাল আর ফিজিক্যাল প্রবলেমের মধ্যেকার যে লাইনটা আমরা টানি, সেটাকে আরও একটু ব্লার বা ঝাপসা করে দেয় না? এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আরও গভীরে ভাবা যেতে পারে।